সিরিয়ায় 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি বিরোধী জোট এইচএনসি। এর ফলে আসাদ সরকারি লাভবান হবে মন্তব্য এরদোয়ানের। ইয়েমেনের সরকার বিরোধী বিদ্রোহীদের হামলায় 50 সৌদি সেনা নিহত। এডেন বিমানবন্দর থেকে আরব আমিরাতের সেনা প্রত্যাহার। ইরানে চলছে জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা। দেশের স্বার্থে প্রগতিশীল নেতৃত্ব গড়ে ওঠা জরুরি, অভিমত বিশেষজ্ঞদের। এবং ভারতে জেএনইউ ছাত্রদের দেশবিরোধী স্লোগানের বিষয়ে কংগ্রেসকে অবস্থান পরিষ্কার করার আহ্বান বিজেপির। সরকার ও বিরোধীদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত লোকসভা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে সিরিয়ায় আগামী 27 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতির প্রস্তাব 2 সপ্তাহের জন্য মেনে নিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি। যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে তা মেনে নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে রাশিয়াকে আশ্বস্ত করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে সিরিয়া ইস্যুতে পশ্চিমা দেশগুলো সহ রাশিয়া এবং ইরান নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে উল্লেখ করে যুদ্ধবিরতির ফলে প্রকারান্তরে প্রেসিডেন্ট আসাদই লাভবান হবেন বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের সময়সীমা আর মাত্র 2 দিন বাকি, তবু থেমে নেই সংঘাত আর রক্তপাত। বুধবারও রাজধানী দামেস্কের নিকটবর্তী দারায়া অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে আসাদ বিরোধী বিদ্রোহীদের প্রচণ্ড সংঘর্ষ হয়। অনলাইনে প্রকাশিত ছবিতে এদিন সেখানকার বেশ কয়েকটি সরকারি ভবন ও এর আশপাশের এলাকায় সরকারি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিদ্রোহীদেরকে মর্টার হামলা চালাতে দেখা যায়। এছাড়াও আলেপ্পো সহ দেশটির বিভিন্ন অঞ্চলে অব্যাহত ছিল রুশ বাহিনীর বিমান হামলাও। তবে যুদ্ধবিরতিকে সামনে রেখে গত 2 দিনে সিরিয়ায় বিমান হামলার তীব্রতা কিছুটা কমিয়ে আনা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রথমত, যেই অঞ্চলগুলোতে এরই মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সমঝোতা হয়েছে কিংবা সমঝোতার উদ্দেশ্যে আলোচনা চলছে, আপাতত ওই সকল এলাকায় এই মুহূর্তে কোনো বিমান হামলা চালানো হচ্ছে না। এদিকে শর্ত সাপেক্ষে আগামী 27 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওই যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে এবং যুদ্ধবিরতি চুক্তিতে সই করায় সবার আগে রাশিয়ার উচিত এর প্রতি শ্রদ্ধাশীল থাকা। সত্য বলতে কি, আমরা রাশিয়াকে কখনোই বিশ্বাস করি না। যুদ্ধবিরতির শর্তগুলো তারা নিজেরাই আসলে কতটুকু মেনে চলবে সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। সিরিয়া ইস্যুতে পশ্চিমা রাষ্ট্রগুলো সহ রাশিয়া এবং ইরান নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ঘোষিত যুদ্ধবিরতির ফলে প্রেসিডেন্ট আসাদ কিছুটা হলেও লাভবান হবে বলেও এ সময় জানান তিনি। আমরা এমন একটা যুদ্ধবিরতি চেয়েছিলাম যার ফলে আমাদের সিরীয় ভাইয়েরা কিছুটা হলেও স্বস্তি পাবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই যুদ্ধবিরতির ফলে প্রেসিডেন্ট আসাদই আসলে বেশি লাভবান হবেন, যে কিনা নিজেই প্রায় 5 লাখ মানুষ হত্যার জন্য দায়ী। এদিকে সিরিয়ায় যুদ্ধবিরতি শুরুর পাশাপাশি অবশ্যই দেশটিতে সন্ত্রাসীদের অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এছাড়াও সিরিয়ার চলমান পরিস্থিতি কঠিন উল্লেখ করে যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্কাবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে তা মেনে নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন বলে রাশিয়াকে আশ্বস্ত করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ায় যুদ্ধবিরতিতে কুর্দি যোদ্ধাদের কোনোভাবেই অন্তর্ভুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দায়েশ আল নুসরা ফ্রন্টকে যুদ্ধবিরতির আওতায় বাইরে রাখলে ওয়াইপিজিকেও অস্ত্রবিরতির আওতার বাইরে রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতৈক্যের ভিত্তিতে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকরের মাত্র 2 দিন আগে আঙ্কারার পক্ষ থেকে এ দাবি জানানো হলো। তবে এ বিষয়ের তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে সিরিয়ার কুর্দি যোদ্ধারা জানিয়েছে, যুদ্ধবিরতি মেনে চললেও হামলা হলে তারা প্রতিশোধ নিতে প্রস্তুত থাকবে। এর মধ্যেই সিরিয়ার কুর্দি সশস্ত্র সংগঠন ওয়াইপিজির মার্কিন উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আইএসের একটি ট্রাক ধ্বংস করে দেওয়ার ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। তুরস্ক ও সৌদি আরব আইএসকে সহযোগিতা করা বন্ধ করলে জঙ্গি গোষ্ঠীটিকে পরাজিত করা সহজ হতো বলে দাবি করেছে সিরিয়া সরকার।
মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিজেদের স্বার্থে জঙ্গিদের মদদ দিয়ে যাওয়ায় সিরিয়ায় রাজনৈতিক সমাধান সম্ভব হচ্ছে না বলে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন প্রেসিডেন্ট আসাদের রাজনৈতিক উপদেষ্টা বুথানিয়া শাবান। সরকার পক্ষ একাধিকবার জাতীয় ঐক্যের ডাক দিলেও বিরোধীরা সংলাপে না বসার জন্য বিদেশি শক্তির ভিন্ন ভিন্ন চাহিদাকে দায়ী করেন তিনি। সিরিয়া দীর্ঘ সময়ের সংঘাত বন্ধে সব পক্ষের প্রতি জঙ্গিদের মদদ দেওয়া বন্ধ করার আহ্বান জানান বুথানিয়া। সিরিয়ার আইএস অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় শহর দেইর এজ-জোরে বিমান থেকে প্রথমবারের মতো ত্রাণ ফেলেছে জাতিসংঘ। বিবিসি জানায়, নিরাপত্তা পরিষদে সংস্থাটির ত্রাণ বিষয়ক প্রধান স্টিফেন ওব্রায়েন জানান, সরকারি বাহিনীর দখলে নেওয়া শহরটির বিভিন্ন অংশে স্থানীয় সময় বুধবার সকালে বিমান থেকে অন্তত 21 টন ত্রাণ ফেলা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী ত্রাণ নির্দিষ্ট এলাকার মানুষের কাছে পৌঁছেছে বলে জানান তিনি। দেইর এজ-জোরে অন্তত 2 লাখ মানুষকে আইএস অবরুদ্ধ করে রেখেছে বলে জানায় জাতিসংঘ। গত সপ্তাহে বিভিন্ন সাহায্য সংস্থার 100টি ত্রাণবাহী ট্রাক সিরিয়ায় অবরুদ্ধ 5টি শহরে জরুরি খাদ্য ও ওষুধ পৌঁছে দেয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর কুয়েত ও কাতার নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের পাশাপাশি নতুন করে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। বিবিসি জানায়, সৌদি আরব লেবাননের নিরাপত্তা বাহিনীকে 400 কোটি মার্কিন ডলারের সহায়তা বাতিলের কয়েকদিন পরই উপসাগরীয় দেশগুলো একের পর এক এমন ঘোষণা দিল। মঙ্গলবার বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাসের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া সৌদি নাগরিকদের লেবানন ত্যাগ করার ঘোষণা দেওয়া হয়। এর পরপরই সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে উপসাগরীয় আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেয়। দেশটিতে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে সৌদি আরব সাহায্য বাতিল করে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে আরব দেশগুলোর এমন পদক্ষেপের পর লেবানন তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইয়েমেনের প্রেসিডেন্ট হাদি বিরোধী হাউথি বিদ্রোহীদের হামলায় অন্তত 50 জন সৌদি সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রেস টিভি। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় জাউফ প্রদেশে সৌদি সেনাবহর লক্ষ্য করে হামলা চালায় হাউথি আনসারুল্লাহ সমর্থিত পপুলার ফোর্সের সদস্যরা। এ ঘটনায় সৌদি বাহিনীর বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকজন সেনা আহত হয় বলে জানায় গণমাধ্যম। একই দিন তাইস প্রদেশে হাউথিদের আলাদা গোলা হামলায় সৌদি সামরিক বাহিনীর কয়েকটি যুদ্ধযান ধ্বংস হয়। ইয়েমেনে সৌদি সেনাদের রুখতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হাউথিদের সঙ্গে নিয়ে যুদ্ধ করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট হাদি সমর্থিত বাহিনী। এদিকে দক্ষিণাঞ্চলীয় এডেন বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত তাদের সেনা প্রত্যাহার করে নেওয়ার পর বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ইরানে আগামীকাল হতে যাওয়া 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। নতুন পার্লামেন্টের কাছে দেশের আর্থ সামাজিক উন্নয়ন প্রত্যাশা করছে জনগণ। ইরানের পরমাণু চুক্তির পর প্রথম পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি প্রগতিশীল নেতৃত্ব গড়ে ওঠা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। 2016 পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে উৎসবের সাজে সেজে উঠেছে তেহরান। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ইরানের পথে পথে চলছে শেষ মুহূর্তের নির্বাচনী সভা ও সমাবেশ। প্রার্থীরা পোস্টার, লিফলেট ও বক্তৃতার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও যোগ্যতা তুলে ধরছেন। ভোটাররাও বিশেষ আগ্রহী এবারের নির্বাচন নিয়ে। প্রায় 5.49 লাখ ইরানি ভোট দিতে যাচ্ছেন এবার। আমি এবারের নির্বাচন নিয়ে সত্যিই খুব আগ্রহী। আমাদের ভবিষ্যৎ নির্ধারণের ভার এখন আগামী পার্লামেন্টের কাঁধে। এই মুহূর্তে এই নির্বাচনটা জরুরি ছিল, কারণ এখন পরিবর্তনের সময়। পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে আমরা যেটুকু পিছিয়ে গেছি, সে ক্ষতি পুষিয়ে নিয়ে এগিয়ে যেতে আমাদের গতি এখন অনেক বাড়াতে হবে। এবারের নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি একটি বিশেষজ্ঞ পরিষদও নির্বাচন করবেন, যারা আগামী 8 বছর মেয়াদের মধ্যে ঠিক করবেন কে হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। আগামী বছর দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এই পার্লামেন্ট। তাই ইরানি বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু চুক্তি ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটির সংসদে এমন প্রতিনিধি প্রয়োজন যারা হবেন সংস্কার মনা ও জাতীয় উন্নয়নের স্বার্থে উন্নত বিশ্বের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে পারবেন। আমার মনে হয় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রেসিডেন্ট রুহানি তার পার্লামেন্টে এমন সংসদ সদস্যদের চাইবেন যারা প্রগতিশীল ও সামাজিক রূপান্তরে বিশ্বাসী, যারা গোঁড়ামি পেছনে ফেলে জাতীয় অগ্রগতির লক্ষ্যে কাজ করতে সমর্থ।
তবে পরমাণু চুক্তির পুরো সুফল পাবে দেশবাসী। বর্তমান রুহানি সরকার পশ্চিমা বিশ্বের সঙ্গে পরমাণু চুক্তি সইয়ের পাশাপাশি ইরানের শিল্প সাহিত্য সহ সামাজিক উন্নয়নে নেতৃত্বের যে স্বাক্ষর রেখেছেন তাতে তার জনপ্রিয়তা অনেক বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তাদের মতে সরকারের ভেতরে ও বাইরে থাকা সর্বোচ্চ নেতা খামেনির অংশীদার রক্ষণশীলরা উদারপন্থী রাশিদের ঠেকানোর চেষ্টা করছে। এই প্রবণতা অব্যাহত থাকলে তার প্রভাব নির্বাচনে পড়বে বলেও মত তাদের। তাই এ নির্বাচনকে রক্ষণশীলতা ও উদারনীতির লড়াই হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গণমাধ্যমের খবর অনুযায়ী এবারের সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৬,৩০০ জন, যাদের মধ্যে ৬০০ জনই নারী। শুক্রবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ভালো ব্যবহারের কারণে সাজার মেয়াদ শেষ হওয়ার ৮ মাস আগেই মুক্তি পেলেন ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত। পুনের জেল গেটে বরণ করে নিলেন ভক্তরা। ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রনেতার ভারত বিরোধী স্লোগানের বিষয়ে বিরোধী দল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। জেএনইউ শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে অবৈধ উল্লেখ করে তাতে সমর্থন দেয়ায় কংগ্রেসের সমালোচনা করেন তিনি। তবে বিরোধী দলের অভিযোগ, শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে ক্ষমতাসীন বিজেপি। এদিকে ভারতে রেলের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বুধবার লোকসভায় জেএনইউ ও সাম্প্রতিক এক ছাত্র আত্মহত্যা ইস্যুতে বিজেপি ও বিরোধী প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বুধবার বিজেপি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় রেল বাজেটের অধিবেশনের দ্বিতীয় দিনে বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। সম্প্রতি দলিত সম্প্রদায়ের শিক্ষার্থী রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানিকে দায়ী করেন বিরোধী নেতা সিন্ধিয়া। রোহিতের অপমৃত্যুর পর ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা জেএনইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠরোধেরও চেষ্টা চালাচ্ছে। রোহিতকে কলেজ থেকে বহিষ্কার করার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। কলেজের যে নির্বাহী পরিষদ তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তা ইউপিএ জোট ক্ষমতায় থাকাকালীন নিয়োগ দেওয়া হয়েছিল। সুতরাং তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করতে হলে কংগ্রেসকেই করতে হয়। পার্লামেন্টে এমন বাদানুবাদের পাশাপাশি রাজপথেও কংগ্রেস বিরোধী বিক্ষোভ করে বিজেপি সমর্থিত ছাত্র সংগঠনের সদস্যরা। জেএনইউ বিশ্ববিদ্যালয় ইস্যুতে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্তদের সমর্থন দিয়ে যাচ্ছে দাবি করে এর নিন্দা জানায় বিক্ষোভকারীরা। ভারতীয় পার্লামেন্টে হামলার দায়ে যে পাকিস্তানি জঙ্গি আফজাল গুরুকে ফাঁসি দেওয়া হয়েছে, জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা তার পক্ষে স্লোগান দিয়েছে। এটা জাতীয় স্বার্থ বিরোধী, অথচ কংগ্রেস, এএপি ও বাম দলগুলো তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। যারা এই দেশকে বিভক্ত করতে চাইছে তাদের প্রতি আমাদের আহ্বান, আপনাদের ষড়যন্ত্র বন্ধ করুন। এদিকে বিরোধী দল কংগ্রেস শিক্ষার্থীদের কাজে লাগিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি। কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে এটা স্পষ্ট করতে হবে যে যারা ভারত বিরোধী স্লোগান দিয়েছে তিনি তাদের পক্ষে না বিপক্ষে। তারা নিজেদের ভোট কমে যাওয়ার ভয়ে অনৈতিক কর্মকাণ্ডকে লালন করতেও দ্বিধা করে না। এদিকে জেএনইউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারত বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে আটক ছাত্রনেতা কানহাইয়া কুমারের 2 সতীর্থ আত্মসমর্পণের পর দ্বিতীয় দিনের মতো তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে দিল্লি পুলিশ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভালো ব্যবহারের কারণে 5 বছরের সাজার মেয়াদ শেষ হওয়ার 8 মাস 16 দিন আগে জেল থেকে মুক্তি পেলেন ভারতের খ্যাতিমান অভিনেতা সঞ্জয় দত্ত। আজ পুনের ইয়েরওয়াদা জেল থেকে সঞ্জয়কে বরণ করে নেন ভক্তরা। স্ত্রী মান্যতা ব্যানার্জি ও পরিচালক রাজকুমার হিরানি নিতে আসেন তাকে। 1993 সালে মুম্বাই হামলার সময় বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ওঠে এই অভিনেতার বিরুদ্ধে। হামলায় জড়িতদের কাছ থেকে তিনি অস্ত্র কেনেন বলে প্রমাণ পায় পুলিশ। 2006 সালে সঞ্জয় দত্তকে 6 বছরের কারাদণ্ড দেন আদালত। 2007 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান তিনি। 2013 সালে মুন্না ভাই খ্যাত অভিনেতার সাজার মেয়াদ কমিয়ে 5 বছর করেন সুপ্রিম কোর্ট। ওই বছরের 10 মে সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সঞ্জয়কে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। 2013 সালের 16 মে টাডা কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। 2013 থেকে 14 সাল পর্যন্ত বারবার তার প্যারোলে মুক্তি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। অবশেষে সংশোধনাগারে ভালো আচরণের জন্য সঞ্জয়কে মুক্তি দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় মহারাষ্ট্র সরকার।
আফগান সেনাবাহিনীকে সহায়তার অংশ হিসেবে দেশটিকে 10,000 AK-47 রাইফেল ও বিপুল গোলাবারুদ সরবরাহ করেছে রাশিয়া। আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কির বরাতে রয়টার্স জানায়, যুদ্ধ বিধ্বস্ত দেশটির সরকারি বাহিনী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যে লড়াই চালিয়ে যাচ্ছে, এই অস্ত্র সহায়তার মাধ্যমে তা আরও ত্বরান্বিত হবে। আফগানিস্তানের নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ হানিফ আতমার রাশিয়ার এই সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে দেশটির নিরাপত্তা বাহিনীর অস্ত্র সংকট অনেকটাই কাটানো সম্ভব হবে। তবে দুই দেশের বিদ্যমান একটি চুক্তির আওতায় এই অস্ত্র সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। আফগান বাহিনী সামরিক অস্ত্র ও প্রশিক্ষণের জন্য পুরোপুরি বিদেশ নির্ভর। দক্ষিণ চীন সাগরে চীনের সাম্প্রতিক তৎপরতা ওই এলাকার সামরিক দৃশ্যপট পুরোপুরি বদলে দিয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জানান, সাগরের উরি দ্বীপে ভূমি থেকে ভূমিতে ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক রাডার মোতায়েনের পাশাপাশি 10,000 ফুট রানওয়ে নির্মাণ ওই এলাকার চীনের সামরিকীকরণের বিষয়টি স্পষ্ট করেছে। পূর্ব এশিয়ায় যাতায়াত ও বাণিজ্যে কর্তৃত্ব স্থাপন বেজিংয়ের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। উপগ্রহের মাধ্যমে পাওয়া দক্ষিণ চীন সাগরের ছবির বিশ্লেষণে চীনের মজুদ বাড়ানোর বিষয়টি সবার প্রথমে নজরে আনে মার্কিন গণমাধ্যম। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে একটি সফল রাষ্ট্রে পরিণত করবেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে একটি রাষ্ট্র হিসেবে সবাই শ্রদ্ধা করবে বলে মন্তব্য করেন তিনি। বুধবার নেভাদা ককাসে বড় ব্যবধানে জয়ের পর ভার্জিনিয়ায় এক জনসমাবেশে তিনি বলেন, ওবামা একজন ব্যর্থ প্রেসিডেন্ট। ওবামার নেতৃত্বে চীনের ওপর প্রশাসন তার আসল শক্তি প্রয়োগ করতে পারেনি বলে অভিযোগ তার। যুক্তরাষ্ট্রের বন্ধু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক নষ্ট করে ওবামা খুবই খারাপ কাজ করেছেন বলেও মনে করেন ট্রাম্প। ওবামা সরকারের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে মাল্টিবিলিয়নিয়ার এই ব্যবসায়ী বলেন, প্রেসিডেন্ট হলে এসব নীতিতে পরিবর্তন এনে পুরো রাষ্ট্রের চেহারাই পাল্টে দেবেন তিনি। আইফোনের লক খুলে সব তথ্য বের করে আনার বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অনুরোধ আবারও প্রত্যাখ্যান করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টম কুক। গত বছরের ডিসেম্বরে সান বার্নার্ডিনোয় বন্দুকধারীর হামলায় 14 জন নিহতের ঘটনায় প্রধান সন্দেহভাজন রেজন ফারুক ও তার স্ত্রী তাসকিন মালিকের ব্যবহৃত আইফোনের তথ্য উদ্ধারের জন্য লক খুলতে অ্যাপল কর্তৃপক্ষের কাছে যায় এফবিআই। প্রতিষ্ঠানটি এই আবেদন ফিরিয়ে দিলে তারা আদালতে শরণাপন্ন হয়। এই অনুরোধ রাখলে অ্যাপলের লাখ লাখ গ্রাহকের নিরাপত্তা হুমকির মুখে পড়বে উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রধান তদন্তের অন্য উপায় খুঁজতে কর্তৃপক্ষকে আহ্বান জানান। এদিকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় অ্যাপলকে তার অবস্থানে অটল থাকার আহ্বান জানিয়ে রাস্তায় নেমে এসেছে শত শত আইফোন ইউজার। তবে অনেকেই জাতীয় নিরাপত্তার স্বার্থে এফবিআইয়ের পদক্ষেপের পক্ষে মত দেয়। ইউরোপের অন্য দেশগুলো শরণার্থীদের কোটার ভিত্তিতে আশ্রয় না দিলে ইইউ এর সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না বলে জানিয়েছে গ্রিস। এদিকে সীমান্তে কড়াকড়ি আরোপকে শরণার্থীদের রক্ষার মৌলিক নীতিমালা বিরোধী বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। আর শরণার্থী গ্রহণের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে জার্মানিকে আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে গ্রিস ম্যাসিডোনিয়ার সীমান্তে আটকা পড়েছেন অন্তত 20,000 শরণার্থী। মেসিডোনিয়া গত কয়েকদিনে সীমান্তে কড়াকড়ি আরোপ করায় গ্রিসের সঙ্গে তাদের সীমান্তে আটকা পড়েছেন কয়েক হাজার শরণার্থী। নারী, শিশু সহ বিভিন্ন বয়সী এই মানুষগুলোর গন্তব্য যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি সহ পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ। সীমান্ত বন্ধ থাকায় ক্রমেই বাড়ছে শরণার্থীর ভিড়। এদিকে মেসিডোনিয়া, সার্বিয়া, বেলজিয়াম ছাড়াও বলকান অঞ্চলের কয়েকটি দেশের সীমান্তে কড়াকড়ি আরোপকে শরণার্থীদের রক্ষার মৌলিক নীতিমালা বিরোধী বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর প্রধান। দরজা বন্ধের নীতি শরণার্থী সংকটকে আরো ঘোলাটে করবে বলে বুধবার এথেন্সে এক সভায় মন্তব্য করেন তিনি।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি একের পর এক দেশ শরণার্থীদের প্রবেশের পথ বন্ধ করে দিচ্ছে। এটি শরণার্থীদের রক্ষায় মৌলিক নীতিমালার পরিপন্থী। সীমান্ত বন্ধ করে দেওয়াটা কোনো সমাধান হতে পারে না। শরণার্থী গ্রহণের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে জার্মানিকে আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী জোহানা মিকল লিথনার। বুধবার বলকান দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, জার্মানি আরও শরণার্থী আশ্রয় দিতে চায় কিনা তা খোলাসা করতে হবে। দেশটির পথে যাত্রা করা শরণার্থীর ঢল ঠেকাতে অন্য দেশগুলো হিমশিম খাচ্ছে বলেও জানান তিনি। এদিকে গত সেপ্টেম্বরে ইইউ নেতারা গ্রিস থেকে অন্তত ৬৬,০০০ শরণার্থীকে ইউরোপের ৮টি দেশে সরিয়ে নেওয়ার কথা বললেও ইউএনএইচসিআর এর তথ্য মতে ৫ মাসে মাত্র ৩১৮ জনকে স্থানান্তর করা সম্ভব হয়েছে। এই অবস্থায় ইউরোপের অন্য দেশগুলো যদি কোটার ভিত্তিতে শরণার্থীদের ভাগ করে না নেয়, তবে ইইউর সঙ্গে কোনো প্রকার চুক্তিতে যাবেন না বলে বুধবার পার্লামেন্টে জানান গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। গ্রিস শরণার্থী ও অভিবাসীদের একমাত্র আশ্রয়স্থল হতে পারে না। কয়েকটি দেশ ইউরোপীয় ইউনিয়নের সমঝোতার প্রতি উদাসীনতা দেখাচ্ছে। ইইউকে এ ব্যাপারে আরো কঠোর হতে হবে। এদিকে জার্মানি থেকে ১২৫ আফগান শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া গ্রিসের কোস দ্বীপের কয়েক কিলোমিটার দূর থেকে গত ৪ দিনে তুরস্কের উপকূল রক্ষীরা ৩.৫ শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ঝড়ের কবলে পড়ে ৩ জনের মৃত্যু। ফিজিতে ঘূর্ণিঝড় উইনস্টনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪২। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে নেপালের পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। গতকাল এ দুর্ঘটনায় ২৩ আরোহীর সবাই নিহত হন। খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত বিমানের যাত্রীদের মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করতে পারছে না কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই উদ্ধার কাজ শুরু করা হবে। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল ৭টা৫০ ২০ যাত্রী ও ৩ জন ক্রু নিয়ে পোখরা থেকে রওনা দেওয়ার মাত্র ১০ মিনিটের মাথায় বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই বেসরকারি সংস্থা তারা এয়ারের বিমানটির খোঁজে সেনাবাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টার সহ ৩টি হেলিকপ্টার পাঠায় কর্তৃপক্ষ। পরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা। চতুর্থ দফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে সংবিধান সংশোধনের বিষয়ে আয়োজিত গণভোটের ফলাফল মেনে নিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। বুধবার দেয়া ভাষণে মোরালেস জানান, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই পরাজয় মেনে নিয়েছেন তিনি। রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, সংবিধান সংশোধনের বিপক্ষে ভোট পড়েছে ৫১.৩%। অন্যদিকে পক্ষে পড়েছে ৪৮.৭% ভোট। ২০০৬ সালে ক্ষমতায় আসা মোরালেস বর্তমানে ৩য় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। দেশটির সংবিধান অনুযায়ী কেউ ৩ বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। গত কয়েক বছর ধরে মোরালেসের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। লুইজিয়ানা ও মিসিসিপির পর এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল ও মধ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবল ঝড় ও টর্নেডোর তাণ্ডবে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। বুধবার দুপুরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ওয়েভারলি শহরে তীব্র ঝড়ের কবলে ২ বছর বয়সী শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। রয়টার্স জানায়, ঝড়টি ঘণ্টায় ৬০ মাইল গতিবেগে উপকূলে আছড়ে পড়লে বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে রূপ নেয়। বন্ধ হয়ে যায় সড়ক মহাসড়ক। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্তত কয়েক হাজার মানুষ। ঝড়টির গমনপথে বসবাসকারী অন্তত কয়েক লাখ বাসিন্দাকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল বলে জানায় আবহাওয়া দপ্তর। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর পাশাপাশি জননিরাপত্তায় জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে ভার্জিনিয়া কর্তৃপক্ষ। এদিকে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া ও ফ্লোরিডার স্কুলগুলো আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে। শক্তিশালী ঘূর্ণিঝড় উইনস্টনের আঘাতে ফিজিতে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে ফিজিতে ঘূর্ণিঝড় উইনস্টন আঘাত হানার পর থেকে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার দেশটির উপকূলবর্তী এলাকা ও দ্বীপগুলোতে জরুরি ত্রাণ বিতরণ শুরু করেছে ফিজির সরকার এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। ঘূর্ণিঝড়ের ফলে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে হাজার হাজার মানুষ। দেশটির ইতিহাসে এখন পর্যন্ত আঘাত হানা ঘূর্ণিঝড়ের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী।
বিশ্বখ্যাত প্রসাধন প্রস্তুত ও বিপণনকারী ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ও শাওয়ার টু শাওয়ার পাউডার ব্যবহারে জরায়ু ক্যান্সারের ঝুঁকি রয়েছে বলে কোম্পানির এক প্রতিবেদনে উঠে এসেছে। পাউডার জাতীয় পণ্যের ব্যবহারে এই ঝুঁকি থাকার বিষয়টি আগে থেকে উল্লেখ থাকলেও লাভের আশায় প্রতিষ্ঠানটি তা গুরুত্ব দিয়ে প্রচার করেনি বলে অভিযোগ ওঠে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে জরায়ু ক্যান্সারে এক নারীর মৃত্যু হলে তার পরিবার জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। কয়েক দশক ধরে এই পণ্য ব্যবহারের কারণে ওই নারীর ক্যান্সার হয়েছিল বলে অভিযোগ পরিবারের। অভিযোগ প্রমাণিত হয় প্রতিষ্ঠানটিকে 7,20,00,000 মার্কিন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় জুরি। একই অভিযোগে মিসৌরিতে 1000 ও নিউ জার্সিতে 2 শতাধিক মামলা দায়ের হয়েছে। প্রতি বছর অন্তত 1,500 নারীর ক্যান্সারে মৃত্যুর পেছনে পাউডার জাতীয় পণ্যের ব্যবহার দায়ী বলে জানা গেছে। জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য বিভিন্ন দেশে শুরু হওয়া গবেষণার ফল পাওয়ার আগেই তা আরও বিশাল আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জিকা ভাইরাসের সঙ্গে মাইক্রোসেফালি রোগের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা উদ্ঘাটন করতে গবেষণা চালানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কাস্ট্রো। ব্রাজিলের উত্তরাঞ্চলে জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এই ভাইরাসের প্রতিক্রিয়ায় মাইক্রোসেফালি রোগে আক্রান্ত প্রথম শিশু হোসে ওয়েসলের জন্ম হয় ব্রাজিলের পার্নাম্বুকো গ্রামে। ওয়েসলের জন্মের 2 মাস পর তার মা সোলাঞ্জ ফেরেইরা জানতে পারেন শিশুটি মাইক্রোসেফালিতে আক্রান্ত। চিকিৎসক সোলাঞ্জকে জানান মাইক্রোসেফালিতে আক্রান্ত হওয়ার কারণে তার শিশু দৃষ্টিশক্তিহীন হতে পারে। তবে সোলাঞ্জের কাছে তার শিশু অন্যান্য বাচ্চার মতোই স্বাভাবিক। তিনি বিশ্বাস করেন তার বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে। তবে আশঙ্কাজনক তথ্য হচ্ছে ব্রাজিলের পার্নাম্বুকো গ্রামের বেশিরভাগ শিশুই এখন ওয়েসলের মতো মাইক্রোসেফালিতে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO পরিচালক মার্গারেট চান আশঙ্কা প্রকাশ করলেন জিকা ভাইরাসের কার্যকর প্রতিষেধক তৈরির আগেই তা আরও বিশাল আকারে ছড়িয়ে পড়তে পারে। বুধবার ব্রাজিলে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান। গবেষকরা একটি জটিল ভাইরাস নিয়ে কাজ করছে, তাই তাদের গবেষণার ফলাফল নিয়ে সবাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে ব্রাজিল সরকার সাহসিকতার সঙ্গে এর মোকাবেলায় কাজ করে যাচ্ছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এদিকে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন জিকা ভাইরাস সংক্রমণের কারণে অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান মাইক্রোসেফালিতে আক্রান্ত হয় এমন কথার বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। এ নিয়ে নতুন করে গবেষণা শুরু করার ঘোষণা দেন তিনি। মাইক্রোসেফালি রোগের প্রকৃত কারণ অনুসন্ধান করতে যুক্তরাষ্ট্র ভিত্তিক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সঙ্গে গবেষণা শুরু করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 2 মাস এ নিয়ে পারাইবা প্রদেশে কাজ করবে তারা। এদিকে শুধু মশার কামড়ে নয়, যৌন সংসর্গের মাধ্যমেও জিকা ভাইরাসের বিস্তার ঘটতে পারে এমন তথ্য প্রকাশের পর 14 জন জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর উপর গবেষণা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা। আফরোজ নিপা, সময় সংবাদ। ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি গ্রামে তাণ্ডব চালিয়েছে জঙ্গল থেকে আসা একটি বন্য হাতি। বুধবার রাজ্যের কোয়েম্বাটোর জেলার কোভাইপুদুর গ্রামে এ ঘটনা ঘটে। হাতির তাণ্ডবে গ্রামের বেশ কিছু ফসলের ক্ষেত এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান খাবার ও পানির সন্ধানে হাতিটি সকালের দিকে গ্রামে ঢুকে পড়ে। এ সময় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। পরে বন কর্মকর্তারা এসে হাতিটিকে পুনরায় বনে ফেরত পাঠান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গ্রীষ্মকালের শুরুতে বন্য হাতিরা প্রায় খাবার ও পানির সন্ধানে লোকালয়ে চলে আসে। ডমিনো খেলার কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে বিভিন্ন কাঠামো একের পর এক ধাক্কা খেয়ে তৈরি করে বিস্ময়কর কোনো অবয়বের। চীনের ঝেজিয়াং প্রদেশে নিংবো শহরের এক শপিং মলে আসা ক্রেতাদের সঙ্গে ঘটেছে এমনই এক ঘটনা। শপিং মলটির সিসিটিভি ফুটেজে দেখা যায় সেখানে উপরে ওঠার চলন্ত সিঁড়িটি হঠাৎ সজোরে নিচের দিকে নেমে এলে সিঁড়ির মানুষগুলো ডমিনোর মতো একজন আরেকজনের উপর হুমড়ি খেয়ে পড়েন। এতে 5 জন সামান্য চোট পেলেও বড় ধরনের কোনো ঝামেলা পোহাতে হয়নি। নিরাপত্তার স্বার্থে সেটি বন্ধ রাখার পাশাপাশি ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ খরার কবলে খাদ্যের ফলন ৭০% কমে গেছে এবং কৃষি খাতে $60 কোটি ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এ অবস্থায় সরকার খাদ্য আমদানির উদ্যোগ নিলেও সেই খাবারের দাম নাগালের মধ্যে থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে সংকট উত্তরণে তহবিল গঠনের পাশাপাশি আবহাওয়া উপযোগী ফসল উৎপাদনের উপায় বের করার পরামর্শ দেন দেশটির কৃষিমন্ত্রী সেনজেনি জোকোয়ানা। 2 দশক পর আবারও ভয়াবহ খরার মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশ। খরা এখানকার নিয়মিত দুর্যোগ হওয়ায় কৃষকরা শুষ্ক মাটিতে ফলনযোগ্য শস্য আবাদ করে আসলেও এবার সে ফসলও হার মেনেছে। ফলন কমে গেছে অন্তত 70%। এ পরিস্থিতিতে খাদ্য সংকটের পাশাপাশি কৃষি খাতে সরকারকে অন্তত $60 কোটি ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এ অবস্থায় সরকার 30 লাখ টন খাবার আমদানি করার কথা বললেও এত কম সময়ের মধ্যে তা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই খরার প্রভাবে খাবারের সংকট তীব্র হয়ে উঠেছে। আমাদের মুদ্রার বিনিময়ে মান কম হওয়ায় খাবার আমদানি করলেও দাম অনেক বেশি পড়বে। সেই বাড়তি দাম বহনের ক্ষমতা সবার নেই। কৃষি খাতের এই ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রাথমিকভাবে $2 কোটি অর্থ সহায়তা দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে দেশটির কৃষিমন্ত্রী এই সংকট থেকে উত্তরণের জন্য জমি চাষ ও ফসল ফলানোর নতুন উপায় উদ্ভাবনের প্রতি জোর দেন। আমাদের শুধু একটা ফসলের উপর নির্ভর করলে হবে না, ভিন্নতা আনতে হবে যেন আমরা নিজেদের উৎপাদিত ফসলেই অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে পারি। এছাড়া জমি সেচ কাজ ও বাঁধ নির্মাণে আমরা ভর্তুকি দেব। খরার কারণে ফ্রি স্টেট প্রদেশের সেনেকাল গ্রামের বাসিন্দারা গত 4 মাস ধরে পানি সংকটে রয়েছেন। বেসরকারি উদ্যোগে কয়েকটি ট্যাঙ্ক থেকে তাদের পানি সরবরাহ করা হলেও তা বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে যথেষ্ট নয়। এই একটা ট্যাঙ্ক থেকে হয়তো কয়েকটা পরিবার চলতে পারবে, পুরো গ্রাম নয়। স্কুলগুলোতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন, সে কথা কারা ভাববে? এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার অবস্থাপন্ন শহরগুলোয় সাহায্যের আবেদন জানিয়ে প্রচারণা চালাচ্ছে বেশ কয়েকটি দাতব্য সংগঠন ও সরকারি সংস্থা। সামনের মাস পর্যন্ত এ খরা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে নিজেদের এবং গবাদি পশুদের অস্তিত্ব নিয়ে সংকটে রয়েছে কৃষকরা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। রাশিয়ার মস্কোতে হয়ে গেল স্লেজ গাড়ি প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও প্রতিযোগীরা তাদের তৈরি দারুণ সব স্লেজ গাড়ি নিয়ে হাজির হয় ব্যতিক্রমী এই প্রতিযোগিতায়। আর বরাবরের মতোই বিজয়ী দলকে সম্মানিত করা হয় ট্রফি দিয়ে। শ্বেতশুভ্র বরফে ঢাকা রাস্তা ধরে দলে দলে লোকজন এগিয়ে যাচ্ছেন স্লেজ গাড়িতে চড়ে। তবে নিছক খেলার উদ্দেশ্যে নয়, স্লেজ ব্যাটল নামের প্রতিযোগিতায় অংশ নিতেই জড়ো হয়েছেন তারা। সম্প্রতি রাশিয়ার মস্কোর সোকোনিকি পার্কে স্লেজ গাড়ি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে গন্তব্যে অন্যদের পেছনে ফেলে সবার আগে পৌঁছানো নয়, বরং কে কার চেয়ে অভিনব ও সুন্দর স্লেজ গাড়ি তৈরি করতে পারে তা দিয়েই নির্ধারণ করা হয় বিজয়ী দলকে। আমরা স্লেজ গাড়ি তৈরির ক্ষেত্রে আবহাওয়ার বিষয়টি মাথায় রেখেছি। আমাদের গাড়িটি দেখতে মেঘের মতো। এছাড়াও আমাদের দল বৃষ্টি, তুষার ও বজ্রপাতের বিষয়টিও তুলে ধরেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রতিযোগিতায় অংশ নেয়া। এটি আমাদের কাছে দারুণ একটি অভিজ্ঞতা। প্রতিযোগিতাকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। প্রিয় দলকে উৎসাহ দিতে পার্কের চারপাশে জড়ো হয় শত শত দর্শনার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে তুলে দেয়া হয় ট্রফি। এছাড়াও প্রতিযোগী ও আগত দর্শকদের বিনোদনের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক উৎসবের। শিরিন আক্তার, সময় সংবাদ। ইউএস বিলবোর্ড হট 100 চার্টে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের রেকর্ড টপকে গেছেন হালের মিউজিক সেন্সেশন রিহানা। সবশেষ মোস্ট ফেভারিট ওয়ার্ক ট্র্যাকটির মাধ্যমে এ নিয়ে মোট 14 বার টপ চার্টে আসন গাড়েন রিহানা, যেখানে মাইকেল জ্যাকসনের গান স্থান পেয়েছে 13 বার। রিহানার ওয়ার্ক গানটি এরই মধ্যে ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তবে মারিয়া ক্যারে ও ব্যান্ডেল বিটলসকে এখনও পেছনে ফেলার বাকি এই কৃষ্ণকন্যার। তারা এ নিয়ে যথাক্রমে 18 ও 20 বার চার্টের শীর্ষে উঠে এসেছে। তবে মাইকেলের মতো মিউজিক লেজেন্ডকে পেছনে ফেলতে পেরে আনন্দে আত্মহারা রিহানা। বর্তমানে ব্রিট অ্যাওয়ার্ডের আসরে যোগ দিতে 28 বছর বয়সী এই শিল্পী লন্ডনে গেছেন। রিহানাই হতে যাচ্ছেন ভবিষ্যতের পপ সম্রাজ্ঞী, এমনই ওর কথা ভেসে বেড়াচ্ছে মার্কিন মিউজিক ইন্ডাস্ট্রিতে।
এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিরিয়ায় 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি বিরোধী জোট এজেন্সি। এর ফলে আসাদ সরকারই লাভবান হবে মন্তব্য এরদোয়ানের। ইয়েমেনের সরকার বিরোধী বিদ্রোহীদের হামলায় 50 সৌদি সেনা নিহত। আরব আমিরাত সেনা প্রত্যাহার করায় এডেন বিমানবন্দর বন্ধ। ইরানে চলছে জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। দেশের স্বার্থে প্রগতিশীল নেতৃত্ব গড়ে ওঠা জরুরি, অভিমত বিশেষজ্ঞদের। এবং ভারতে জেএনইউ ছাত্রদের দেশবিরোধী স্লোগানের বিষয়ে কংগ্রেসকে অবস্থান পরিষ্কার করার আহ্বান বিজেপির। সরকার ও বিরোধীদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত লোকসভা। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।